অল্পের জন্য বেঁচে গেছে এনসিপির মানে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান ব্যক্তিত্ব আছেন জনাব নাহিদ ইসলাম। জনগণ কি জিনিস আজকে বুঝতে পারছে, ধোলাইয়ের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছে। ওই দিন বেশি দূরে না নাহিদ ইসলাম, আপনাদের করুণ পরিণতি হবে। আমেরিকার রাগ থামাতে ইউনূস মিয়া এখন কাঁপতে শুরু করেছে, এমনকি জামাতের আমিরকেও তিনি গ্রেপ্তার করার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এছাড়া জনাতিনেক সমন্বয়ক উপদেষ্টা এদেরকেও গ্রেপ্তার করে এবং সেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বলে খবর পাচ্ছি। আমেরিকার একটি বাংলা টেলিভিশন চ্যানেল থেকে বেশ মারাত্মক কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের ডাকসাইটে কিছু নেতা যারা জেলে রয়েছে তাদের মধ্যে অন্তত 10 জনকে জামিনে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারত এবং বাংলাদেশের যে ত্রিপুরার বর্ডার আছে তিনি নাকি অলমোস্ট সেখানে চলে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে বিশাল একটা ফাটল মনে করেন তৈরি হয়ে গেছে। ইনশাল্লাহ দেখতে পারবেন যে শেখ হাসিনারও আসতে আরো বেশি দিন বাকি নাই, অনেকটা মার্চের ভিতরে তিনি বাংলাদেশে ফিরবে ইনশাল্লাহ। বাংলাদেশের ভেতরে সরকারের মধ্যে একটা চূড়ান্ত অস্থিরতা সৃষ্টি হয়েছে। তারা বুঝতে পারছে তাদের চলে যেতে হবে, কিন্তু কবে চলে যেতে হবে। যদি চলে যায় তো চলে গেল, আর যদি চলে না যায় তাহলে ওয়াকারুজ্জামান হাতে ক্ষমতা নিলে পর সবাই কিন্তু আপনারা অ্যারেস্ট হবেন এবং সেক্ষেত্রে আপনাদের ওই আদালতে গিয়ে ফাঁসি মঞ্চের জন্য আপনাকে তৈরি হতে হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী দেশে ফিরে তার মতো করে রাজ্য দেশ চালাবেন। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন এবং তিনি যখন বাংলাদেশে ফিরবেন তখন তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা বা অভিযোগ দায়ের করা হবে না। আজকের তারিখে বিএনপি এবং মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক মামলা আনার চেষ্টা করছে তা আর সম্ভব হবে না। এই শর্তের ভিত্তিতেই শেখ হাসিনাকে বাংলাদেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশবিশেষ দেখে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। সেনাপ্রধান স্পষ্টভাবে এবার গতকাল গিয়ে ইউনূস সাহেবকে বলে দিলেন আমেরিকার রেগে যাওয়ার কথা, বললেন কি কর্ম করেছেন তার যে উপদেষ্টা, তার যে প্রধান সচিব বা প্রেস সচিব এবং সচিবের পাঠানো লোকরা, সচিবের অ্যাপয়েন্টমেন্ট করা লোকরা ফরাসি দূতাবাসে কি কর্ম করেছে এবং আমেরিকা তার জন্য কি প্রচন্ড রেগে গেছেন সেটা সব বললেন। বলে তারপরে তিনি বললেন আপনি এবার তল্পিতল্পা গুছিয়ে নিন, শেষ হয়ে গেছে আপনার দিন। আর আপনি যদি তল্পিতল্পা গুটিয়ে না নেন তাহলে বাংলাদেশের সমূহ বিপদ, সে বিপদ ভাবা যাবে না। বাংলাদেশকে বাঁচাতে, বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করতে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে আপনার চলে যাওয়াটা এখন একান্ত জরুরি। যত তাড়াতাড়ি আপনি যেতে পারেন স্যার ততই মঙ্গল। আপনি স্বেচ্ছায় গেলে আমার কাজ কিছু কমবে, নইলে স্বেচ্ছায় যদি না যান তাহলে যে ব্যবস্থা করতে হবে সেটা কিন্তু আমার কাজ বাড়িয়ে দেবে, আপনার পক্ষেও সেটা ভালো হবে না। ইউনূস একটা শেষ চেষ্টা করলেন, বললেন যে গ্যাবার্ড মাটাম যে অভিযোগগুলো করেছেন আমি যদি সেই ব্যাপারে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিই, প্রতিরোধক ব্যবস্থা যদি নিই, তাহলে কি আমেরিকার মন গলতে পারে? সেনাপ্রধান বললেন কি ব্যবস্থা করবার কথা ভাবছেন আপনি? ইউনূস সাহেব বললেন সমস্ত ইসলামী সন্ত্রাসী, এমনকি হিজবুত, জামাত, আল কায়দা, আইএস, মানে যারা বাজারে যত টেররিস্ট আছে, টেররিস্ট নেতা আছে, আর আমার এই উপদেষ্টা পরিষদেও যেসব টেররিস্ট এবং এই উগ্রপন্থী সন্ত্রাসবাদীরা আছে, আমি সবাইকে জেলে যদি ঢোকাই তাহলে কি আমেরিকার একটু মনটা গলবে? আমাদের সেনাপ্রধান বলেন এত লোককে জেলে ঢোকাবেন সবাইকে, বাংলাদেশে তো এখন ওদের সংখ্যা তো খুব একটা কম আপনি করেননি, অনেক বাড়িয়ে দিয়েছেন, তো এদের সবাইকে জেলে ঢোকাবার রাস্তাটা কোথায়? সাথে সাথে বললেন এত জেলে থাকার জায়গা কোথায়? তখন সাথে সাথে ইউনূস সাহেব বলেন না সবাইকে না, এদের নেতাদেরকে ধরে পাঠাবো আমি, সব নেতাদের। এমনকি যদি বলেন, বলে যেমন যদি বলেন কি কাদেরকে ঢোকাবেন আপনি, বলে এমনকি যদি বলেন আমরা জামাতের যিনি আমির আছেন তাকেও যদি ঢুকিয়ে দিই, আর সেই সাথে সাথে আমার উপদেষ্টা সমন্বয়ক যারা আছে এবং যারা এখন সমন্বয়ক বাজারে খুব হইচই করছে, অত্যন্ত উগ্রপন্থী কথাবার্তা বলছে, খুব বাজে কথা, তাদের সবাইকে যদি ঢুকিয়ে দিই। এবার ওয়াকার সাহেব বলেন মন্দ নয়, কমাস আগে সবাইকে ছেড়েছেন জেল থেকে, আবার এখন সবাইকে জেলে ঢোকাচ্ছেন, মন্দ নয়। মানে একবার জেল থেকে বার করা, জেল থেকে ঢোকানো, এই জন্য অবশ্য আপনাকে মনে রেখে দেবে ইতিহাস। যাকে জায়গা আর কিছু প্ল্যান আছে আপনার? এবার বললেন ইউনূস সাহেব যদি রাজনৈতিক সৌজন্য দেখাবার জন্য এবং আওয়ামী লীগের কর্মীদের উপরে অত্যাচার হচ্ছে, নেতাদের উপর অত্যাচার হচ্ছে, এই বদনামটা দূর করবার জন্য যদি আমি আওয়ামী লীগ নেতাদের যাদের জেলে ঢোকানো হয়েছে তাদেরকে যদি আমি ছেড়ে দিয়ে দিই নেতাদের,
এরকম বেশ কিছু নেতা আছে, আমি একটা মোটামুটি ভাবে 10 জনের একটা লিস্ট করেছি, সেই লিস্ট অনুযায়ী যদি এদেরকে ছেড়ে দিই তাহলে কেমন হয়? তাহলে কি আমেরিকা বলবে না যে দেখো এরা তো ছেড়ে দিচ্ছে, এরা মানে যেটা একটা অবৈধ ব্যাপার, একটা খুব বাজে ব্যাপার হচ্ছিল, এরা তো জিনিসগুলোকে ঠিক করার চেষ্টা করছে। বলতে বলতে উঠে দাঁড়ালেন ওয়াকার সাহেব, ইউনূস তাড়াতাড়ি বলে উঠলেন কোনো আনসার্টিনিটি নেই, ওই যে বললেন না আমি নাকি 103 জনকে ধরবো, এইসব কথাটা না লিস্ট করছি যাতে তাতে সবাইকে ধরবো গ্রেপ্তারের জন্য, আওয়ামী লীগেরও 10 জনকে 8-10 জনকে ছেড়ে দেবো, এরপরে আস্তে আস্তে আরো ছাড়বো। এটাই প্রথম নয়। আর একটা কথা কি ভাবছি জানেন, ভাবছি চীন সফরটা ক্যান্সেল করলে কি একটু রাগ কমবে ভারতের এবং আমেরিকার? মানে ওদের তো একটা বড় রাগ। আমি জানি 26শে মার্চ চীন যাবে বলে, ওই দিনে আমারও যাত্রা হয়ে যাবে বলে সবাই বলছে বাজারে যে শেখ হাসিনা চলে আসছেন মার্চের মধ্যেই, কেউ কেউ তো আবার দিনক্ষণ বলে দিচ্ছেন 26শে মার্চের মধ্যে। কিন্তু আমি যদি এইসব কাজগুলো যদি করি তাহলে 26শে মার্চ 31শে মার্চ এটা কি একটু পিছিয়ে যেতে পারে? বেরিয়ে যেতে যেতে ওয়াকার সাহেব পিছন ফিরলেন, পিছু করে বললেন দেখুন আপনি চীনে যাবেন কি যাবেন না ওটা আপনার সিদ্ধান্ত, কিন্তু এটা ঠিক শেখ হাসিনা ম্যাডাম প্রাইম মিনিস্টার তিনি কিন্তু গোছগাছ শুরু করে দিয়েছেন ফিরে আসার জন্য। এখন আপনি চীনে যেমন থাকবেন তখন না বাংলাদেশে থাকবেন সেই সিদ্ধান্ত আপনার। উপদেষ্টা সম্পর্কে এরকম স্ট্যাটাসই ইলিয়াস হোসেনের কাল হলো। এর ফাঁকেই আবার 21শে টেলিভিশনের অনুষ্ঠানে আসিফ নজরুল সম্পর্কে ভয়াবহ কথা বললেন আসিফ নজরুল এরই মাঝে আইন মন্ত্রণালয়ের নানা দুর্নীতি করে 1000 কোটি টাকারও বেশি মালিক হয়ে গেছেন। কিভাবে হয়েছেন, কোন ওয়েতে হয়েছেন, কোন জায়গায় দুর্নীতি করেছেন সেটা নিয়ে তার পরবর্তী ভিডিওতে তিনি বিস্তারিত বলবেন বলে জানিয়েছেন। বাংলাদেশের কোনো গণমাধ্যম এই খবরটা প্রচার করেছে যখন সমালোচনা হচ্ছে যে উপদেষ্টাদের কোনো খবর গণমাধ্যম বলছে না, উপদেষ্টাদের দুর্নীতির খবর, উপদেষ্টাদের ভুল ভ্রান্তির স্বজনপ্রীতির খবর কোনো গণমাধ্যম বলছে না। ঠিক সেই সময় 21শে টেলিভিশন একটি ব্যতিক্রমী কাজ করলো। এই অনুষ্ঠান প্রচারের ফলে 21শে টেলিভিশন আবার বিপদে পড়ে যায় কিনা সেটা আমরা দেখবো হয়তো ভবিষ্যতে। চলে যায় আমেরিকার প্রসঙ্গে। আমেরিকা বাংলাদেশ সরকারের উপরে নতুন চাপ দিয়েছে। তুলসী গাবার্ডের সেই মন্তব্যের পরে নতুন ধরনের চাপ দিয়েছে, এরকম খবর প্রচার করা হচ্ছে নানা দিক থেকে। বিশেষ করে আমেরিকারই একটি বাংলা টেলিভিশন চ্যানেল, সেখান থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের অন্তত 100 জনের বেশি জঙ্গিদের একটি তালিকা তৈরি করে দেওয়া হয়েছে। সেই তালিকা অনুযায়ী অ্যারেস্ট করতে বলা হয়েছে এবং জঙ্গিবাদ ব্যাপারে জিরো টলারেন্সে যেতে বলা হয়েছে সরকারকে। তারই ফলশ্রুতিতে নাকি আরাকান যে সন্ত্রাসী সম্প্রতি একদিন আগেই অ্যারেস্ট হতে দেখেছি আমরা, সেই সন্ত্রাসী অ্যারেস্ট হওয়ার ঘটনা ঘটেছে, সেই জঙ্গি অ্যারেস্ট হওয়ার ঘটনা ঘটেছে এবং কক্সবাজারে একটা যৌথ বাহিনীর অভিযানও চলেছে। 100 জনের 100 কিংবা 100+ এরকম যে তালিকা, সেখানে শুধুমাত্র জঙ্গি না, জঙ্গিদের সহায়তা যারা করছে 5 আগস্টের পরে নানাভাবে জঙ্গিদের উৎসাহ উদ্দীপনা এবং ব্যাকআপ যারা দিয়েছে তাদেরও নাকি নামের তালিকা রয়েছে। যদিও কিছু নাম শোনা যাচ্ছে, সেই টেলিভিশন চ্যানেল থেকে কিছু নামও বলা হয়েছে, কিন্তু সেই নামগুলো নিয়ে আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে অন্তত এই মুহূর্তে কোনো আলোচনা করতে চাই না, যেহেতু ব্যাপারটা মীমাংসিত নয়। ব্যাপারটা এখন পর্যন্ত আমরা ভাবতে পারি অনুমান ভিত্তিক। এই মজার ব্যাপার হচ্ছে সেখানে চমকপ্রদ কিছু আলোচিত নামও রয়েছে যাদেরকে গ্রেপ্তার করার নির্দেশনা এসেছে নাকি আমেরিকা থেকে, এরকম কথা বলা হচ্ছে আমেরিকার সেই বাংলা গণমাধ্যম থেকে। এছাড়াও বলা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন, সেখান থেকে মিস্টার রহমান নামের একজন সাংবাদিক, তিনি তার সোর্স তাকে এরকম খবর দিয়েছে, এমনটা তিনি বলার চেষ্টা করেছেন সেই টেলিভিশন চ্যানেলে। তিনি বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচন, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের পথে হাঁটতে বলা হয়েছে এবং আগামী ঈদের আগেই আওয়ামী লীগের ডাকসাইটে কিছু নেতা যারা জেলে রয়েছে তাদের মধ্যে অন্তত 10 জনকে জামিনে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। এই ব্যাপারটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা সময়ই বলে দেবে। ঈদ পর্যন্ত অপেক্ষা করলেই আমরা বুঝতে পারবো যে মিস্টার রহমানের এই আলোচনাটা আদতে সত্য কিনা এবং আমেরিকার সেই বাংলা টেলিভিশন চ্যানেলটা সত্য উদ্ঘাটন করতে পারলো কিনা, নাকি তারা বিভিন্ন দিকে যেরকম গুজব চলছে সেই চলমান গুজবের মধ্যে তারা প্রোপাগান্ডায় লিপ্ত হলো, সেটা সময়ই বলে দেবে। আওয়ামী লীগের ডাকসাইটের নেতার মধ্যে 14 দলের 2 জন নেতার সাথে 14 দলের 2 জন নেতার নামও রয়েছে সেই তালিকায়, এমনটাও বলা হয়েছে। 14 দলের 2 জনের নাম মানে হচ্ছে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু। আওয়ামী লীগের নেতাদের নামের মধ্যে বলা হচ্ছে আমির হোসেন আমু, সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দীপু মনি, কামাল মজুমদার, এই নামগুলো বলা হচ্ছে। এর বিচারপতি মানিকের নাম বলা হচ্ছে। এরকম 10 জনকে জামিন দেওয়া হতে পারে ঈদের আগে, এমন খবর তারা দেওয়ার চেষ্টা করছে। এটা কতটুকু সত্য, এটা আদৌ সম্ভব কিনা, এর মাঝে সত্যের বিন্দুমাত্র আছে কিনা সেই ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু এই আলোচনাগুলো হচ্ছে, চতুর্দিকে চলছে এবং মিস্টার রহমান যে কথা বলার চেষ্টা করেছেন সেই আলোচনাটাকে ভাইরাল হওয়ার দিকে চলে গেছে এবং আমেরিকান টেলিভিশনে তিনি সরাসরি অনুষ্ঠানে ঠিক একই কথা বলেছেন, নিজের ইউটিউব চ্যানেল ফেসবুকে বলার পাশাপাশি সেই টেলিভিশন চ্যানেলে একই কথা বলেছেন।
এবং সেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে 100+ জনের জঙ্গির লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করতে বলা হয়েছে এবং 10 জন যারা জেলে রয়েছে এরকম 10 জন ডাকসাইটে নেতাকে ঈদের আগে জামিন দিয়ে এরকম পরিস্থিতি তৈরি করতে বলা হয়েছে যে বাংলাদেশে সব রাজনৈতিক দলের জন্যই বর্তমান সরকার সমান সুযোগ সুবিধা তৈরি করবে আগামী নির্বাচনের জন্য। কিন্তু বর্তমান সরকার যেভাবে আগাচ্ছে, বর্তমান সরকারের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি যদি আমি অনুসরণ করি তাতে কি আদৌ সম্ভব যে আওয়ামী লীগ নেতাদের যাদেরকে জেলে নেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে অসংখ্য মামলা এরই মাঝে রয়েছে, এক একজনের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে 50-60টা মামলা রয়েছে। কিছুদিন আগে কুষ্টিয়া কোর্টে হাজির হতে এসে হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেছিলেন যে তার নামে 37টির বেশি মামলায় এরই মাঝে হয়ে গেছে। তো এতগুলো মামলায় এই স্বল্প সময়ের মধ্যে 50-60টি মামলা যদি হয়ে যায়, এক একজনের বিরুদ্ধে স্বল্প সময়ের মধ্যে জামিন দিয়ে তাদেরকে বাইরে বের করবে সরকার, আমেরিকার প্রেসক্রিপশন ফলো করবে, আমেরিকা সেই প্রেসক্রিপশন দিলেই সেই প্রেসক্রিপশন বাংলাদেশ সরকার ফলো করবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ সরকার যদি এটা করতে চায় তাহলে তাদের ঘরের মধ্যেই এক ধরনের যুদ্ধাবস্থা তৈরি হবে। কারণ ছাত্র সমন্বয়ক, নতুন রাজনৈতিক দল, জামাত ইসলাম সহ বেশ কিছু রাজনৈতিক দল সরকারকে এই পথে যেতে কোনোভাবেই দিতে চাইবে না। সুতরাং সরকার এক ধরনের টানাপোড়েনের মধ্যে পড়বে। যদি আমেরিকা থেকে এরকম মেসেজ এসে থাকে তাহলে এরই মাঝে সরকার নিশ্চিত করে টানাপোড়েনের মধ্যে পড়েছে যে এই কুল রাখবে নাকি ওই কুল রাখবে, কোন কুল রাখবে। সেনাবাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ একটা ইঙ্গিত দেয় যে আমেরিকা থেকে বড় ধরনের কোনো মেসেজ হয়তো এসেছে এবং সেই মেসেজ নিয়ে সেনাপ্রধান যে কাজ করছেন সেটাও এই সাক্ষাতে মোটামুটি বোঝা গেছে। কিন্তু সেই মেসেজটা জঙ্গিদের দ্রুত গ্রেপ্তার করা, জঙ্গিদের লিস্ট দেয়া, আওয়ামী লীগ নেতাদের মুক্তি দেয়া, এই ব্যাপারগুলো কিনা সেটা হয়তো আমরা সামনে কয়েকদিনের মধ্যেই নিশ্চিত হতে পারবো। অল্পের জন্য বেঁচে গেছে এনসিপির মানে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান ব্যক্তিত্ব আছেন জনাব নাহিদ ইসলাম। জনগণ কি জিনিস আজকে বুঝতে পারছে, ধোলাইয়ের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছে। এমনকি ভিডিও পুরোটা যদি আপনারা দেখতেন, দামি গাড়ির মধ্যে নাহিদ কিভাবে জনগণের ভিতর দিয়া জোরপূর্বক গাড়িটা বের করে নিচ্ছিল। কেন? বরিশালের আমজনতা, বৈষম্যবিরোধী ছাত্র জনতা গাড়ির উপর ঝাঁপাই পড়তেছিল, হরন দিয়া গাড়ির ঠেলা কোন রকমে নিয়ে শাও করে লইয়া গাড়িটা নিয়ে পালাইছে। কেন হঠাৎ করে নাহিদ ইসলামের উপর তারই শত্রুত্ব যেখান থেকে সে নাহিদ ইসলাম হয়েছে তারা খেপলো কেন? এখানে যারা উপস্থিত ছিল তাদের বক্তব্যের একাংশ হচ্ছে, আজকে সম্ভবত বরিশালে একটা প্রোগ্রাম ছিল এদের, এনসিপি এবং বৈষম্য বিরোধী, তারা এখানে মিলাদ মাহফিল বা ইফতার পার্টি ছিল। তো সাধারণ যারা ছাত্ররা তাদের বক্তব্য হচ্ছে এই নাহিদ ইসলামরা তাদের যারা এই গত 7 মাসে একবারের জন্য বরিশাল আসে নাই, এখন কেন আসছে? রাজনীতি করতে। তো এই রাজনীতি করার জন্য এরা কাদেরকে মেনটেন করছে? বৈষম্য বিরোধী যারা বড় বড় পদে আছেন তাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ফোনে এরা কথা বলে। আরাম জনতা এরা অলওয়েজ মানুষকে নেতা বানায় অন্যান্য দলের মতন। নাহিদ যে দামি গাড়ি চলে আসছে, কোটি টাকা দামের গাড়ি, আসলে ভালো, আমারও কেনার একটা ইচ্ছা আছে যদি জীবন আল্লাহ তৌফিক দেয়। টয়োটা প্রিয়ক্সিনা প্রিয়স কি জানি নাম গাড়িটার, ভিতরে বা বিমানের সিটের মতন সুন্দর, সুযোগ সুবিধা ভালো। তো যাই হোক, এই গাড়ি নিয়ে তিনি যখন আসছেন স্বাভাবিকভাবে পোলাপানের কাছে মনে হয়েছে গত 7 মাসে আপনি এখানে আসলেন না, আপনি যোগাযোগ করেন সব হায়ার লেভেলে, আমরা কি ধৈঞ্চা? অবশ্যই তোরা ধৈঞ্চা, এই জাতি ধৈঞ্চা। প্রত্যেকটা রাজনৈতিক দল মানে আমজনতাকে ধৈঞ্চাই বানায়, তোমরা মরবা, আহত হবা, জীবন দিবা, তোমাদের লাশ নিয়ে রাজনীতি হবে, কথায় কথায় চেতনা আসবে না? আমাদের এই দলগুলোর মধ্যে এগুলো আছে। তো জাতীয় নাগরিক পার্টি আর আলাদা কি? আমার কাছে আশ্চর্য লাগে এই ছেলেগুলার এই জায়গাটাতে, এদের প্রতি যে জায়গাটা মানুষের তৈরি হয়েছিল, এরা এদের যে টিম, এদের টিমটাকে এরা কি পরিমাণ নেগলেক্ট করছে, এই ভিডিওগুলো তার প্রমাণ। আজকে ভাগ্য ভালো গায়ের উপর 2-4টা পড়া নেই, পড়ার মতনই তো ছিল, কোন রকমের ভ্যানগার্ডের মতন তার পোলাপাইন তার বের করে নিতে হয়েছে। কেন আজকে জাতি এই দৃশ্য দেখবে? তোমরা বৈষম্য দূর করবা, এই জিনিসটার মানুষ খায় না। আমার মনে হয় যে মানুষের মধ্যে আর এটা আছে। অনেকে বলে যে ভাই আপনি এগুলো কেন বলেন? তা আপনার কাছে কি মনে হয়? এর বাহিরে কি কিছু দৃশ্য আমরা দেখলাম? অন্য দলের সাথে তাও মানতাম যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে নাহিদদের উৎপত্তি, মন্ডা মিঠাই খাচ্ছে, কোটি টাকা দামের গাড়ি চড়ছে, বিভিন্ন কোম্পানি কোটি টাকা, 100 কোটি টাকা মানে স্পন্সর করছে, কিন্তু আমজনতার সাথে কেন আপনাদের দূরত্ব হয়ে গেল? নেতা হইয়া সাধারণ মানুষকে কেন আপনারা ভুলে গেলেন? স্টেজে বক্তব্য ভাষণ দেওয়া জাতি আমরা জানি, এটা সবাই, বাট এগুলা হইলে এই জাতীয় নাগরিক পার্টি কি পরিমাণ যে হেনস্থার শিকার হবে। আবার বলে যে আমাদের কিনে মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে। হোয়াট ডু মিন? এগুলো তো আপনারাই দিচ্ছেন সুযোগ। মানুষ আপনাদের কাছে বেটার কিছু চাইছে। আওয়ামী লীগের প্রতি মানুষ বক্তব্য রয়েছে, বিএনপির প্রতি মানুষের একটু নেগেটিভিটি আছে, আপনাদের কাছে পজিটিভ ছিল। কোন জিনিসটা গত 7 মাসে আপনারা পজিটিভ করছেন যেটার প্রতি মানুষের আস্থা তৈরি হবে? সে বন্যার টাকা থেকে শুরু করে যতখানি টাকার ইস্যু নাম বলেন না, এটা সেটা ভাই, এগুলো তো যায় না। ওদিন বেশি দূর না নাহিদ ইসলাম, আপনাদের করুণ পরিণতি হবে আমার মনে হয়। এখনো সময় আছে। যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি নাহিদ হইছেন, তারপর হচ্ছে আসিফ হইছেন, সার্জিস হইছেন, হাসনাত হইছেন, এদেরকে মূল্যায়ন করতে শিখেন। অনেক অবমূল্যায়ন হচ্ছে এদের, খালি মুখের চাপা রাজনীতিবিদদের মতন। কার্যত আজকে এই কাজটা কেন হইলো? এখন আবার হইতে পারে এদেরকে ট্যাগ দিবেন, এরা সবাই ছাত্রলীগ মনা, ছাত্রলীগ সমমনা, এগুলো হইতে পারে।